নমস্কার বন্ধুরা। আমি এর আগে একবার ভিডিওতে পিএসসি ফিজিক্স এর উপর পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ফিজিক্স আর অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স ইন ফিজিক্সের পিএসসি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমি আস্তে আস্তে এর প্রস্তুতির জন্য প্রিপারেশনের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব। তো বিভিন্ন কারণের জন্য অনেক দিন লেট হয়েছে, যাই হোক। তো তার আগে আমি একটা জিনিস, আজকে আমি ফিজিক্সের ছোট কিছু চ্যাপ্টার নিয়ে শুরু করব, যেভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম। তার আগে একটা জিনিস বলবো যে এর আগে ভিডিওতে বলেছিলাম যে এই প্রিপারেশনটা কিন্তু খুব টাফ নয়, খুব কঠিন নয়। আমাদের ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে কি হয়, যেহেতু পিএসসির এই পরীক্ষা রেগুলার হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই পরীক্ষাগুলো রেগুলার হচ্ছে না, তার জন্য কি হয়, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে পরীক্ষা কখন হবে তার ঠিক নেই, তার জন্য প্রিপারেশন নিতে পারা যায় না। কিন্তু যারা প্রথম থেকেই মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে থাকে, সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার অনুযায়ী সবগুলোরই একটা প্রিপারেশন নিয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে সহজ হয়ে যায়। প্রিপারেশনটা কিন্তু কঠিন নয় যে পুরো ডিটেলসে প্রচুর পড়তে হবে, এরকম ব্যাপার নেই। তাই আমি যেভাবে নিয়েছিলাম সেভাবে করলে আমি একটা বলতে পারি যে রিটিনে পাস করা যাবে। এরপরে ইন্টারভিউটা তখন নিজের ব্যাপার, তখন ওটাতে ভালো করে পড়ে যেতে হবে, তখন ইন ডিটেলস, তখন সেখানে একটা জ্ঞানের একটা পরিচয়ের একটা ব্যাপার থাকছেই, জ্ঞানের বহিঃপ্রকাশের ব্যাপার থাকছে সেখানে ইন্টারভিউতে। কিন্তু রিটেন পরীক্ষায় ছোট ছোট জিনিসের উপর মানে আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্রয়োজনে একটা খাতা, হয়তো একটা খাতায় সব কিছু করে রাখলেন, যাতে করে পরীক্ষার সময় হঠাৎ করে ধরুন পরীক্ষার দিল 1 মাস মধ্যেই পরীক্ষা, তখন 1 মাসের মধ্যে কি হয়, যারা নতুন করে পড়তে শুরু করে তাদের ক্ষেত্রে আর প্রিপারেশান নেওয়াটা সম্ভব হয় না। কিন্তু আপনার যদি আগে থেকেই করা থাকে তাহলে সুবিধা হবে। তা আমি একটা ছোটো চ্যাপ্টার, মানে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করবো, যেটা হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে আমি শুরুতেই কিন্তু মানে ইন ডিটেলস যেগুলো প্রতিটা টার্ম ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যেহেতু চাকরি প্রিপারেশন এগুলো সবই জানা বিষয়। তার জন্য এখানে হয়তো অনেক দিন চর্চায় না থাকলে হয়তো অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মানে প্রতিটা টার্ম ব্যাখ্যা করার প্রয়োজন নেই মনে 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 করি। তো যেমন শুরুতেই আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস থার্মাল স্ট্রেসে এই জিনিসটা কী শুধু এইটুকু জেনে আসলেই হবে। থার্মাল স্ট্রেস জিনিসটা কী, এর এক্সপ্রেশনটা কী, মানে ইয়ং মডুলাসের সাথে এর রিলেশনটা কেমন, শুধু এইটুকু জানলেই হবে। এর উপরেই তখন কোশ্চেনটা হবে, মানে কোশ্চেন ধরে ধরে করার দরকার নেই, এটা শুধু জিনিসটা জানলেই হবে। থার্মাল স্ট্রেসটা হচ্ছে যে একটা বডি বা একটা মেটাল, ধরুন এতে হিট পেয়ে এক্সপ্যান্ড করবে। এবার আমি যদি ওকে দুই এন্ড যদি আমি ফিক্সড করে রাখি, তাহলে ও এক্সপ্যান্ড করার সুযোগ পাচ্ছে না। তাহলে কী হবে, ওর মধ্যে এখানে ওর একটা প্রেশার, স্ট্রেস তৈরি হবে। যেহেতু থার্মালি এটা জেনারেট হচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় থার্মাল স্ট্রেস। এই থার্মাল স্ট্রেসটা কি? থার্মাল স্ট্রেসটা হচ্ছে ইজিক্যাল টু ওয়াই আলফা ডেল্টা টি, যেখানে ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস, আলফা হচ্ছে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, এবং ডেল্টা টি হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার, কতটা টেম্পারেচার আমি বাড়াচ্ছি। ঠিক আছে, হয়তো এইটাই দিয়ে দিল যে কোনটা ঠিক, হয়তো অনেকগুলো এক্সপ্রেশন দিল দিয়ে বললো কোনটা ঠিক। কিন্তু এটা হয়তো জিনিসটা খুবই সহজ, সবাই পড়ে এসছে, কিন্তু ধরুন আপনি বিএসসি পাস করেছেন বা এমএসসি পাস করেছেন, তারপরে হয়তো 4 বছর পরে পরীক্ষার সুযোগ পাচ্ছেন। এবার আপনার মাঝখানে যদি চর্চা না থাকে তাহলে আপনি ভুলে যাবেন ব্যাপারটা। তার জন্য আগে থেকে এগুলো ছোটো ছোটো জিনিস, শুধু জাস্ট আমি যেগুলো বলছি ওগুলোই, বেশি পড়তে হবে না, ওইগুলোই শুধু আপনি যদি পড়ে যান, বা হয়তো আমি যেগুলো বলছি ওগুলো হয়তো খাতায় লিখে নিলেন ভিডিও পজ করে করে, তাহলে আমি হয়তো অনেকটাই, যেমন আমি যতবার মোটামুটি পিএসসির পরীক্ষা দিয়েছি, থিওরিতে প্রতিবারই মোটামুটি আমি পাস করেছি, থিওরিতে পাস করেছি, এটা অনেকটা বলতে পারি আমি। আর থার্মাল স্ট্রেস হলো, এবার থার্মাল ফোর্স কী হবে, থার্মাল ফোর্সটা হবে, স্ট্রেসটা কি প্রেসারের মতো,
তার জন্য আমি যদি এখানে যদি একটা ওয়াই আলফা ডেল্টা টি ছিলই, এর সঙ্গে যদি আমি একটা ক্রস সেকশন এরিয়া এ মাল্টিপ্লাই করে দিই, তাহলে হয়ে যাবে থার্মাল ফোর্স। তাহলে ওয়াই আলফা ডেল্টা টি ইন্টু এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য বার বা সাবস্ট্যান্স বা মেটাল। ঠিক আছে, তাহলে এগুলোর আর জিনিসগুলো লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। যদি আপনারা খাতায় লেখেন তাহলে ভিডিও পজ করে মুখে যে বললাম সেগুলো লিখে নেবেন। যে থার্মাল স্ট্রেস ইকুয়াল টু ওয়াই আলফা ডেল্টা টি, ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস, আলফা হচ্ছে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, ডেল্টা টি হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার, আর এ হচ্ছে এখানে ক্রস সেকশন এরিয়া। এবার আমি 2 নম্বর জিনিস জানবো, সেটা হচ্ছে ওয়ার্ক ডান অর পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান অর পোটেনশিয়াল এনার্জি পিই, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। এটা কি? এটা হচ্ছে আমরা এটা জানি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে কি হাফ এখান থেকে এরকম লেখা যাবে, যদি এভাবে থাকে এভাবেও লিখতে পারবো, বা এটাও জেনে রাখা উচিত, হাফ ইন্টু ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার। কী করে হচ্ছে? কারণ আমরা জানি ইয়ং মডুলাস হচ্ছে স্ট্রেস ইন্টু স্ট্রেন। এবার কি স্ট্রেস মানে কি হচ্ছে? স্ট্রেস মানে হচ্ছে ওয়াই ইন্টু স্ট্রেন, ওয়াই ইন্টু স্ট্রেন। তাহলে আমরা স্ট্রেসের জায়গায় লিখবো ওয়াই ইন্টু স্ট্রেন, আর স্ট্রেন একটা ছিল এই জন্য ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আমার জানা হয়ে গেল। 3 নম্বর, এটা মনে রাখতে হবে পার ইউনিট ভলিউমে, কিন্তু পার ইউনিট ভলিউম অফ দ্য সাবস্ট্যান্স। এবার ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল এনার্জি ইন টোটাল ভলিউম, ওয়ার্ক ডান অর পোটেনশিয়াল এনার্জি, দুটোই কিন্তু একই এক্সপ্রেশন, একই। ইন টোটাল ভলিউম যদি হয়, টোটাল ভলিউম অফ দ্য বডি, তাহলে কী হবে? সেটা হচ্ছে হাফ ইন্টু এফ, ফোর্সটা ইন্টু এক্স, তাহলে ফোর্সটা কি? এফটা হচ্ছে ফোর্স, আর এক্স হচ্ছে ইলংগেশন, মানে কতটা বাড়লো। ধরুন এল পরিমাণ ছিল, এটা এতটা ছিল, এক্স পরিমাণ বেড়ে গেল, এতটা বেড়ে গেল, তাহলে এক্স হচ্ছে ইলংগেশন, মানে কতটা বৃদ্ধি পেল, এক্স হচ্ছে ইলংগেশন, এফটা তো ফোর্স। 4 নম্বর হচ্ছে ওয়ার্ক ডান ইন টার্মস অফ ফোর্স কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান, আমি ডাব্লিউডি লিখছি, ওয়ার্ক ডান ইন টার্মস অফ ফোর্স কনস্ট্যান্ট কে, সেটা হবে ফোর্স কনস্ট্যান্ট আমরা কে জানি, এই টার্মে যদি আমরা ফোর্স কনস্ট্যান্ট কে টার্মে যদি ওয়ার্ক ডানটা লিখতে হয়, সেটা হবে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। কেটা কি? কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, আর এক্স হচ্ছে ইলংগেশন, 5 নম্বর, যদি একটা ক্যান্টিলিভার আমরা এর আগে আমরা একটা নাম আমাদের জানা, আর ধরুন কোনো একটা ক্যান্টিলিভার হচ্ছে কোনো একটা মেটাল বা বার, যার এক এন্ড ফিক্সড আছে, অন্য এন্ডে আমি যদি করি ওয়েট চাপাই, তাহলে এটা কী হবে? এটা এভাবে বেঁকে যাবে। এইচবি ব্যাপারটা হয় ক্যান্টিলিভার, শুধু এক এন্ড হলেই যে হবে এরকম ব্যাপার নয়, 2 এন্ড থাকলেও হবে, 2 এন্ড ফিক্সড এবং মাঝখানে ওয়েট চাপানো হয়েছে, তাহলে কী হবে? এটা এরকমভাবে ঝুলে যাবে। তাহলে কতটা ঝুললো এটাকে বলা হয় ডেভিয়েশন ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিডল, এটাকে বলা হয়। তাহলে এরকম একটা ক্যান্টিলিভার যদি ধরুন এরকম একটা ক্যান্টিলিভার আছে, 2 এন্ড ফিক্সড, একটা ক্যান্টিলিভার যার 2 এন্ড ফিক্সড আছে, এই ক্যান্টিলিভারের লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি, আর ডেপথ হচ্ছে ডি হচ্ছে ডেপথ। তাহলে একটা ক্যান্টিলিভার যার লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি এবং ডেপথ হচ্ছে ডি, এরকম একটা ক্যান্টিলিভারকে যদি বোথ এন্ড যদি সাপোর্টেড থাকে, মানে ফিক্সড হয়ে আছে, আর একটা ওয়েট চাপানো হয়েছে, ডাব্লু ওয়েট মিডিলে চাপানো হয়েছে, তাহলে এই মিডিলটা কী হবে? এরকমভাবে বেঁকে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এই মিডিলটার কতটা ডিসপ্লেসমেন্ট হলো? ধরুন এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিডিল ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে? সেটা হচ্ছে ডাব্লু এল কিউব বাই 4YB ডি কিউব। ওয়াইটা হচ্ছে ইয়ং মডুলাস, আর এগুলো তো বললামই। তাহলে এটা হচ্ছে WL কিউব বাই 4YB ডি কিউব। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আছে, মানে এটা ক্যান্টিলিভার একটা পুরো একটা ডেরিভেশন আছে,
এবং সেখান থেকে আস্তে আস্তে ডেরিভেশনটা করলে তখন এটা আসবে। এবার অত আমাদের এমসিকিউ পরীক্ষা হয়, পিএসসির পরীক্ষা এমসিকিউ হয়, ফলে সেখানে অত ডিটেলসে ডেরিভেশন করে লাভ নেই। আমার লাস্ট এক্সপ্রেশনটা মনে রাখলেই হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। ধরুন বলে দিল এগুলো এবং বললো যে ডিসপ্লেসমেন্টটা কত হবে, তাহলে আপনাকে এটা ক্যালকুলেট করে বের করতে হবে পরীক্ষায়। বা এমনি বলে দিল যে লেন্থকে যদি দ্বিগুণ করা হয়, ডবল করা হয়, বাকি সব ফিক্সড আছে, লেন্থকে ডবল করা হলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কেমন হবে? তাহলে ডবল করলে ডিসপ্লেসমেন্ট কী হবে? 2 এর পাওয়ার কিউব মানে 8 গুণ হয়ে যাবে, 8 মাল্টিপ্লাইড হয়ে যাবে। যদি ইয়ং মডুলাস বলা হয় যে ইয়ং এমন একটা নেওয়া হলো যার ইয়ং মডুলাসের সাথে কেমন এর সম্পর্ক ডেল্টা, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল ডেল্টা, যেহেতু ওয়াই নিচে আছে, তাহলে আপনি এই এক্সপ্রেশনটা মনে রাখলেই প্রায় এখান থেকে মোটামুটি প্রশ্নগুলো পেরে যাবেন। আমি বোঝাতে পারছি নিশ্চয়ই যে কীভাবে করতে হবে। এবার দেখুন আমি কিছু কিছু এখানে মেটেরিয়াল জানতে হবে, যেটা হচ্ছে যেমন ডুকটাইল মেটেরিয়াল। ডুকটাইল মেটেরিয়াল মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিক রিজিয়ন ভেরি লার্জ হবে। প্লাস্টিক রিজিয়ন এটা কি হবে? লার্জ হবে, ভেরি লার্জ হবে। ব্রেকিং পয়েন্ট লাই ফার অ্যাওয়ে ফ্রম দ্য ইলাস্টিক লিমিট। আমরা এটা দেখেছি যে এদিকে যদি স্ট্রেন হয় আর এদিকে যদি স্ট্রেস হয়, তাহলে আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভে আমরা এরকম পড়েছিলাম যে এটা প্রথমে এভাবে যাবে, তারপরে কি হবে? এরকম হবে। তাহলে এই কার্ভটা আমি বলবো, এই কার্ভটা আমি একটু পরেই ব্যাখ্যা করবো যে এই কার্ভটা থেকেও প্রশ্ন আসতে পারে। যেখানে বলে দিল একটা কার্ভ এঁকে দিল পরীক্ষায়, যে বললো যে ইয়েল্ড পয়েন্ট কোনটা, তাহলে আপনাকে ওটা কিন্তু মনে রাখতে হবে, মানে কার্ভটা মনে রাখতে হবে। তো আমি ওখানে পরে যাচ্ছি। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেস। যদি আমার স্ট্রেস স্ট্রেন কার্ভ আমার মনে রাখতে হবে, স্ট্রেস এদিকটা হচ্ছে স্ট্রেন। এটা ধরুন এটা হচ্ছে ও, এটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এটা কি? এ হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি। দেখুন এখানে স্ট্রেস স্ট্রেন সবসময় প্রপোর্শনাল আছে, এ হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, এ হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি। ওয়েটা হচ্ছে স্ট্রেট লাইন, ওবি কি? ওবি কিন্তু এখানে দেখুন একটু কার্ভ হয়ে গেছে, মানে ওবি কিন্তু স্ট্রেট লাইন নয়, ওবি নট স্ট্রেট লাইন, বাট আপ টু বি ইলাস্টিক প্রপার্টি এক্সিস্ট। বি পর্যন্ত কিন্তু ইলাস্টিক প্রপার্টি এক্সিস্ট করছে। ইফ স্ট্রেস ইজ রিমুভড দ্য ওয়্যার রিটার্নস টু ইটস অরিজিনাল লেন্থ। যদি এখানে বিতে কিন্তু যদি স্ট্রেস তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার সেটা ওতে ফিরে আসবে, মানে স্ট্রেন থাকবে না, অরিজিনাল লেন্থ হয়ে যাবে। তার মানে বি পর্যন্ত স্ট্রেন একটা যে থাকছে, মানে ইলাস্টিসিটি ব্যাপারটা থাকছে, সেটা কিন্তু এক্সিস্ট করছে, ইলাস্টিক প্রপার্টি এক্সিস্ট করছে। ইলাস্টিক লিমিট কি? দ্য স্ট্রেস অ্যাট পয়েন্ট বি। তাহলে এই বিতে যে স্ট্রেসটা আছে, মানে এই যে এখানে এই বি পয়েন্টে যে স্ট্রেসটা আছে, এই স্ট্রেসটা হচ্ছে ইলাস্টিক লিমিট। তাহলে ইলাস্টিক লিমিট হচ্ছে স্ট্রেস অ্যাট পয়েন্ট, দ্য স্ট্রেস প্রেজেন্ট অ্যাট পয়েন্ট বি ইজ কল্ড ইলাস্টিক লিমিট। বিটা কি? এই বিটা হচ্ছে ইয়েল্ড পয়েন্ট। আপনাকে পরীক্ষা দিয়ে দেবে ইয়েল্ড পয়েন্টটা চিহ্নিত করো, তাহলে আপনাকে লিখতে হবে বি হচ্ছে ইয়েল্ড পয়েন্ট। ওবি কি? ওবি হচ্ছে ইলাস্টিক রিজিয়ন। ডি কি? ডি হচ্ছে ব্রেকিং স্ট্রেস অর টেনসাইল স্ট্রেস। আর বিই, বি থেকে ই, এই বি থেকে ই এটুকু হচ্ছে প্লাস্টিক রিজিয়ন। এখানে একটা জিনিস যেটা বলছিলাম, মুখে বললাম, সেটা হচ্ছে স্ট্রেস প্রেজেন্ট অ্যাট পয়েন্ট বি। পয়েন্ট বিতে যে স্ট্রেসটা প্রেজেন্ট সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। এটা মনে রাখার ব্যাপার, ইলাস্টিক লিমিট। এবার আমি যেটা বলছিলাম
যে ডুকটাইল মেটেরিয়াল কি, প্লাস্টিক রিজন ভেরি লার্জ, মানে এই বিইটা, এই ডুকটাইল মেটেরিয়াল ক্ষেত্রে বিইটা হচ্ছে অনেক বেশি হবে, প্লাস্টিক রিজনটা অনেক বড় হবে। আর ব্রেকিং পয়েন্ট মানে কোনটা, ব্রেকিং পয়েন্ট হচ্ছে আপনার ব্রেকিং স্ট্রেস কোথায় আছে, ডিতে আছে। তার মানে এই ব্রেকিং পয়েন্ট লাই ফার অ্যাওয়ে ফ্রম দ্য ইলাস্টিক লিমিট। তার ইলাস্টিক লিমিট কোথায়, ইলাস্টিক লিমিট হচ্ছে বিতে। বি থেকে এই ব্রেকিং পয়েন্ট হচ্ছে ই, যেখানে এটা ব্রেক করে যাচ্ছে। তাহলে বি থেকে ই পর্যন্ত এটা অনেকটা বেশি দূর হবে। এটা একই ব্যাপার হলো যে প্লাস্টিক রিজনটা অনেক হাই মানে কি ইটা অনেক বড়। আর এই ইটা তাহলে কি হচ্ছে, ইলাস্টিক লিমিট থেকে এটা আপনার ব্রেকিং পয়েন্ট অনেক দূরে আছে। এরকম উদাহরণ কি কি হবে, যেমন হচ্ছে স্টিল, মানে যেগুলো হার্ড মেটেরিয়াল খুব, স্টিল, আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে এর এক্সাম্পল। ডুকটাইল মানে যেগুলোর আপনি ওর ইলাস্টিক লিমিট পেরিয়ে যাওয়ার পরও ওকে সহজে ভাঙা যাবে না। ওর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়ার পরেও, ইলাস্টিক লিমিটটা ক্রস করে যাওয়ার পরেও কিন্তু অত সহজে ভাঙবে না। ও অনেক কিন্তু সহ্য করতে পারবে এই জায়গাটা। তার মানে এরা কারা হবে, মানে অবভিয়াসলি এরা হবে যেগুলো হার্ড মেটেরিয়াল, যেমন স্টিল, আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে ডুকটাইল। এবার আমরা দেখবো হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। 7 ব্রিটল ম্যাটেরিয়াল। ব্রিটল কারা, যাদের প্লাস্টিক রিজন স্মল, প্লাস্টিক রিজনটা যাদের স্মল, মানে বিইটা ছোট, যাদের স্মল। আর ব্রেকিং পয়েন্ট ইজ নিয়ার টু ইলাস্টিক লিমিট, মানে ইটা ইলাস্টিক লিমিট কোথায়, বিতে হচ্ছে ইলাস্টিক লিমিট এখানে। তাহলে ইটা ই এর খুব কাছে আছে, ইটা বি এর খুব কাছে, মানে এই ইলাস্টিক প্লাস্টিক রিজনটা ভেরি স্মল, আর ই ব্রেকিং পয়েন্ট এক্সিস্ট নিয়ার টু দ্য ইলাস্টিক লিমিট। তাহলে এরা কারা হবে, তার মানে কি এদের ইলাস্টিক লিমিট ক্রস করে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি এরা ভেঙে যাবে। তাহলে এরা কারা, এরা হচ্ছে গ্লাস মানে কাঁচ, ড্রাই ক্লে বল মানে হচ্ছে শুকনো মাটির বল। তাহলে মাটির বল দেখবেন একটুতেই ভেঙে যাবে, গ্লাস কি একটুতেই ভেঙে যাবে, তার মানে এরা ব্রিটল মেটেরিয়াল। আর 8 নম্বর আমরা জানবো সেটা হচ্ছে ইলাস্টোমার কি, এদের প্লাস্টিক রিজিয়নই নেই, নো প্লাস্টিক রিজিয়ন। ব্রেকিং পয়েন্ট জাস্ট ক্লোজ টু ইলাস্টিক লিমিট, মানে ইটা বি এর ওখানেই আছে, এখানে যে ইটা আছে ইটা বি এর এখানেই, মানে একদম ক্লোজ টু ইলাস্টিক লিমিট। ইভেন ফর লো স্ট্রেস হুকস ল নট অবেড। সামান্য স্ট্রেস দিলেও হুকস ল মানে না, সামান্য স্ট্রেস দিলেও এখানে হুকস ল কিন্তু ওবে হয় না। এরা কারা, এক্সাম্পল হচ্ছে রাবার, ইলাস্টিক টিস্যু অফ অ্যাওর্টা। আমাদের যে অ্যাওর্টা আছে সেই অ্যাওর্টার ইলাস্টিক টিস্যু হচ্ছে এই রকম রাবারও হচ্ছে ইলাস্টোমার। এখানে আমরা আরও আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে 9 নম্বর হচ্ছে ইয়ং মডুলাস ওয়াইটা হচ্ছে ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে প্রপোর্শনাল টু 1/t। ওয়াই প্রপোর্শনাল টু 1/t, মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ইয়ং মডুলাস কমবে, ইয়ং মডুলাস ডিক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার। তাহলে এটা খুব ভালো একটা জিনিস। এটা এখানে কিচ্ছু নেই, কিন্তু এটা না জানা থাকলে কিন্তু পরীক্ষায় পারা যাবে না, অর্থাৎ জানা থাকলে এটা কিছুই নেই, পরীক্ষায় কিছুই নেই, হয়তো 4টে অপশান দিয়ে দিল, বললো কোনটা ঠিক। 10 হচ্ছে কি, 10 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেকিং স্ট্রেস, যেটা ব্রেকিং স্ট্রেস আমরা ব্রেকিং স্ট্রেস কোথায় পড়েছিলাম, যে ডি, এই ডিটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। মানে এখানে গেলে ও এই স্ট্রেস দিলে ও আস্তে আস্তে নিজে থেকেই আর স্ট্রেসের প্রয়োজন নেই, এতটা স্ট্রেস ডিতে, যতটা স্ট্রেস আছে ধরুন এই পরিমাণ স্ট্রেস আছে ডিতে, তাহলে এতটা স্ট্রেস দিয়ে দিলে ও অটোমেটিক ডিতে গিয়ে কী হবে, ওর মানে যদি তার হয় তা তারের ওই জায়গাটা পাতলা হয়ে গলতে এখানে গিয়ে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে এই জন্য এইখানে আর কোনো স্ট্রেসের প্রয়োজন নেই, ও অটোমেটিক ও স্ট্রেস লুজ করতে এখানে গিয়ে ভেঙে যাবে,
এত স্ট্রেস দিয়ে দিলে। তাহলে ব্রেকিং স্ট্রেস এটা হচ্ছে প্রপোর্শনাল টু ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন, তাহলে ক্রস সেকশন এরিয়া যত বেশি হবে ব্রেকিং স্ট্রেস তত বেশি হবে। 11 নম্বর, অ্যাক্সিয়াল মডুলাস একটা ব্যাপার আছে। অ্যাক্সিয়াল মডুলাস, অ্যাক্সিয়াল যেমন ইয়ং মডুলাস তেমন অ্যাক্সিয়াল মডুলাস। অ্যাক্সিয়াল মডুলাসকে আমরা কাই দিয়ে লিখি, কাই। তাহলে কাই ইজ ইকুয়াল টু লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেনকে তো আমরা ইয়ং মডুলাস বলি। তাহলে অ্যাক্সিয়াল মডুলাস কখন হচ্ছে? ওইটাই লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেস ওইরকমই, কিন্তু এখানে একটা শর্ত আছে, হোয়েন ল্যাটারাল স্ট্রেন জিরো, হোয়েন ল্যাটারাল স্ট্রেন ইজ জিরো। তার মানে ইয়ং মডুলাসের ক্ষেত্রে লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন হচ্ছে, কিন্তু ওখানে ল্যাটারাল স্ট্রেনও হচ্ছে। কিন্তু কাই হবে কখন? অ্যাক্সিয়াল মডুলাস হবে যখন লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, যখন ল্যাটারাল স্ট্রেনটা জিরো, ল্যাটারাল কোনো স্ট্রেন হচ্ছে না, মানে দৈর্ঘ্যে হচ্ছে শুধুমাত্র, প্রস্থে কিছু হচ্ছে না। তাহলে এখানে তো সম্পর্ক আছে। আমরা কত নম্বর পয়েন্ট বলি? 11। এবার হচ্ছে 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে কাই, এই কাই অ্যাক্সিয়াল মডুলাস কাইটা হচ্ছে কে ইজ প্লাস 4/3 এন। এই কাইটা হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস, কে হচ্ছে বাল্ক মডুলাস মানে ভলিউমের ক্ষেত্রে যেটা বাল্ক মডুলাস, আর এন হচ্ছে রিজিডিটি মডুলাস মানে মডুলাস অফ শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, আকৃতি যেটা। ঠিক আছে। 13 নম্বর পয়েন্ট, এখানে একটা জিনিস শুধু মনে রাখার, এখানে কোনো নেই, যে এ শিয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান এক্সটেনশন অ্যান্ড অ্যান ইকুয়াল কম্প্রেশন অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। মানে ধরুন এরকম ব্যাপার আছে, এটা ধরুন OX, এটা OY, দুটো রাইট অ্যাঙ্গেল আছে। তার মানে এদিকে যতটা এক্সটেনশন হবে এদিকে ততটা কম্প্রেশন হবে, ইকুয়াল কম্প্রেশন এবং এক্সটেনশন হবে। তাহলে এ শেয়ার, এটা কার ক্ষেত্রে হবে? শেয়ারের ক্ষেত্রে। এ শেয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান এক্সটেনশন অ্যান্ড ইকুয়াল কম্প্রেশন অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। আমি লিখে দিচ্ছি, এ শেয়ার is equivalent to an extension and an equal compression at right angle to each other। হলো। এবার আমরা 14 নম্বর পয়েন্ট জানবো, সেটা হচ্ছে ইফ OX and OY আর টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, যেটা আমরা এর আগে বললাম যে OX এবং OY দুটো যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস হয় অ্যান্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ শিয়ার, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ শিয়ার থিটা, তাহলে কি হবে? এক্সটেনশন অ্যালং OX এর দিকে এক্সটেনশন কত হবে? সেটা হচ্ছে θ/2, আর OY এর দিকে কম্প্রেশন কত হবে? সেটা হচ্ছে θ/2। ইকুয়াল এক্সটেনশন ইকুয়াল কম্প্রেশন দুটো মিলিয়ে হচ্ছে টোটালটা। তাহলে টোটাল শিয়ার যদি হয় থিটা, অ্যাঙ্গেল অফ শিয়ার থিটা, তাহলে এক্সটেনশন একটা অ্যাঙ্গেল অ্যাক্সিসে এক্সটেনশন হবে θ/2, আর অন্য ওর পারপেন্ডিকুলার অ্যাক্সিসে কম্প্রেশন হচ্ছে θ/2, মানে দুটো ইকুয়াল হবে, দুটো মিলিয়ে হচ্ছে টোটাল থিটা। বোঝা গেল? মানে আগেরটার সাথে এটা হচ্ছে মিল আর কি। মানে এটা হচ্ছে, এইটা যেটা বললাম এটা হচ্ছে স্টেটমেন্ট, আর ওর হচ্ছে ম্যাথামেটিক্যাল বললে এভাবে বলতে হবে। 15 টর্সন অফ এ সিলিন্ডার অর ওয়্যার। টর্সন অফ এ সিলিন্ডার অর ওয়্যার। টর্সনটা কি জিনিস? ধরুন এরকম একটা ওয়্যার ছিল, আমি কি করেছি, এটাকে যদি ঘুরিয়ে দিই এরকম করে প্যাচ করি, আমরা এতদিন কি পড়েছি যে একটা ওয়েট চাপিয়ে দিলাম তাহলে এটা লম্বায় বেড়ে যাবে, আমি যদি এটাকে চাপি তাহলে কী হবে, ওর লম্বায় ছোট হয়ে যাবে। তারপরে ভলিউমের জন্য পড়েছি যে চাপলে ভলিউমটা কমে যাবে। আমরা শিয়ার পড়েছি যে
ওর আকৃতি চেঞ্জ হবে। কিন্তু যদি এরকম হয় যে ওকে যদি আমি একে ঘোরাই এরকম করে, একদিক ফিক্সড আছে আর একদিকটাকে আমি এভাবে ঘোরাচ্ছি, প্যাচ দিচ্ছি, তাহলে কী হবে, ওর প্যাচ লেগে যাবে এরকম করে। ওর মধ্যে একটা কী হবে, ওর যদি এই জিনিসটা যদি ওর লম্বালম্বি থাকে তাহলে কী হবে, ওকে ঘোরালে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তার মানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে, আমরা এই জিনিসটাকে বলছি টর্শন। তাহলে টর্শন হবে সিলিন্ডার বা ওয়্যার, এখানে এটা হবে, এটাকে আমরা সি দিয়ে লিখি। সেটা হচ্ছে এক্সপ্রেশনটা শুধু জানবো, পাই এন r⁴ থিটা বাই 12, যেখানে এল হচ্ছে লেন্থটা, এল হচ্ছে এই লেন্থটা, পাই তো আমরা জানি, এন হচ্ছে রিজিডিটি মডুলাস, আর হচ্ছে ওই এর রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, আর থিটা হচ্ছে কত অ্যাঙ্গেলে আমি ঘুরিয়েছি, কত অ্যাঙ্গেলে ঘুরিয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমার টর্শন অফ এ সিলিন্ডার। 16 নম্বর জানবো, ফর এ হোলো সিলিন্ডার, যদি ফাঁপা সিলিন্ডার হয়, হোলো সিলিন্ডার, এরকম সিলিন্ডার যার ইনার রেডিয়াস হচ্ছে R1, ইনার রেডিয়াস হচ্ছে R1, ইনার রেডিয়াস হচ্ছে R1, আউটার রেডিয়াস হচ্ছে R2। এরকম ক্ষেত্রে সি কি আমার কেমন হবে, টর্শন অফ এ সিলিন্ডার কেমন হবে, সেটা হচ্ছে পাই এন থিটা, মানে পাই এন থিটা বাই 12, আর আর এর জায়গায় কি লিখবো, R2⁴ মাইনাস R1⁴, মানে R⁴কে এরকম ভেঙে লিখতে হবে। হলো। এবার 17 নম্বর হচ্ছে টর্শনাল কনস্ট্যান্ট অর টর্শনাল রিজিডিটি। টর্শনাল কনস্ট্যান্ট বা টর্শনাল রিজিডিটি, সেটা কি, সেটাকে আমরা টাউ ড্যাশ দিয়ে লিখবো, টাউ ড্যাশটা কি, সেটা হচ্ছে যে আমরা যেটা টর্শন পড়লাম যে সি, এই টর্শন যেটা পড়লাম সি, সেটা ডিভাইডেড বাই থিটা, মানে এই যে ঘোরালে যতটা অ্যাঙ্গেল হচ্ছে এর ইউনিট অ্যাঙ্গেল তৈরি করার জন্য কতটা টর্শন লাগবে, তাহলে সি বাই থিটা, তাহলে সেটা হবে কত, পাই এন r⁴ বাই 12, তাহলে পাই এন r⁴ থিটাটা কেটে যাবে তখন, বাই 12 হয়ে গেল। তাহলে এটা হলো টর্শনাল কনস্ট্যান্ট। এবার হচ্ছে আরেকটা জিনিস যেমন টর্শনাল মডিউলাস। টর্শনাল মডিউলাস এটা কত নম্বর পয়েন্ট, 18 নম্বর পয়েন্ট। টর্শনাল মডিউলাস হচ্ছে টাউ দিয়ে লিখবো, সেটা হচ্ছে আমরা যেটা টর্শন পড়েছিলাম সি, তাহলে সি বাই থিটা একই, এটাই থাকছে টর্শনাল কনস্ট্যান্টের মতোই বা টর্শনাল রিজিডিটির মতোই, কিন্তু এখানে একটা এক্সট্রা থাকবে যখন লেন্থ হচ্ছে 1, তার মানে এটাকে কি লিখবো, কাপল রিকোয়ার্ড টু টুইস্ট দ্য ওয়্যার অফ ইউনিট লেন্থ থ্রু 1 রেডিয়ান। এর ডেফিনেশন হচ্ছে কাপল রিকোয়ার্ড টু টুইস্ট দ্য ওয়্যার অফ ইউনিট লেন্থ পার ইউনিট রেডিয়ান থ্রু 1 রেডিয়ান। তাহলে সিটা কি ছিল, সিটা ছিল পাই, আমার ছিল কি হলো, পাই এন r⁴ বাই 2 হয়ে গেল। তাহলে কি ছিল এখানে, যেমন আমরা এটা যেমন সি পড়ছিলাম, তাহলে এখান থেকে থিটা গেল, আর এল 1 থিটা 1, তাহলে পাই এন r⁴ বাই 2 হয়ে যাবে অ্যান্সার। এগুলো আপনারা ভিডিও পজ করে লিখে নিতে পারেন, বা আপনাদের সবার কাছে বই টই আছে, জাস্ট এগুলো মানে এগুলো বই থেকেও পড়া যায়, কিন্তু আমি বলবো যে আমি যেগুলো বলছি সেগুলোই করবেন। এক্সট্রা অনেক জিনিস আছে, অত জিনিস পড়ে কিন্তু আমাকে শুধু একটা চ্যাপ্টার তো নয়, সব চ্যাপ্টার, তাই আমি যেটুকু বলছি সেগুলোই পড়লেই কিন্তু এনাফ। 19 নম্বর, বেন্ডিং মোমেন্ট অফ এ বিম। আমি কিন্তু অনেক কিছুই বলে দিচ্ছি, বেন্ডিং মোমেন্ট অফ এ বিম, আমি এই বিষয়ে আর বেশি এক্সট্রা বলছি না। বেন্ডিং মোমেন্টটাকে এম দিয়ে লিখতে হয়, সেটা হচ্ছে ইয়ং মডুলাস ওয়াই বাই আর সামেশন আলফা x²। ওয়াইটা হচ্ছে ইয়ং মডুলাস, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আর, আলফা হচ্ছে ক্রস সেকশন এরিয়া,
অফ দ্য নিউট্রাল সারফেস। এগুলো কিন্তু পুরো ডিটেলস এক্সট্রাভাবে আছে, কিন্তু আমার অত কিছু জানার দরকার নেই। আমার জানবো যে শুধু এক্সপ্রেশনে জানবো আর কোনটা কি জেনে নেবো, কারণ আমার এমসিকিউ অ্যাটেন্ড করা নিয়ে কথা। ইয়ং মডুলাস, এটা হচ্ছে আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আলফা হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য নিউট্রাল সারফেস, এক্সটা কি ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ কনসিডারেশন ফ্রম নিউট্রাল সারফেস। তাহলে আমি যে পয়েন্টটা নিচ্ছি সেটা নিউট্রাল সারফেস থেকে কত দূরে, সেটা হচ্ছে এক্স। এই সামেশন আলফা এক্স স্কোয়ার, এই কথাটাকে বলা হয় আইজি, মানে হচ্ছে জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া এটা জিওমেট্রি। তাহলে আমি কি লিখতে পারি ওয়াই বাই আর ইন্টু আইজি, জিওমেট্রিক্যাল মোমেন্ট অফ ইনার্সিয়া। আর এই আইজিটা হচ্ছে আবার এ কে স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এরিয়া, আর কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এ হচ্ছে টোটাল এরিয়া আর কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে কি হচ্ছে ওয়াই বাই আর ইন্টু এ কে স্কোয়ার। তাহলে এমটা বেন্ডিং মোমেন্ট কি হলো, বেন্ডিং মোমেন্ট অফ বিম হচ্ছে ইয়ং মডুলাস ওয়াই বাই আর ইন্টু এ কে স্কোয়ার, মানে ইয়ং মডুলাস, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এ হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য বিম, কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বিম, রেডিয়াস অফ জাইরেশন। 20 নম্বর, ফ্লেক্সারাল রিজিডিটি। ফ্লেক্সারাল রিজিডিটি এটা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট অফ বিম পার ইউনিট রেডিয়াস অফ কার্ভেচার, মানে বেন্ডিং মুভমেন্ট যেটা ছিল পার ইউনিট রেডিয়াস অফ কার্ভেচার, যেমন রেডিয়াস অফ কার্ভেচার 1 হয়ে যাচ্ছে আর, ঠিক আছে। তাহলে বেন্ডিং মুভমেন্ট অফ বিম পার ইউনিট রেডিয়াস অফ কার্ভেচার, এটা বলা হয় ফ্লেক্সারাল রিজিডিটি। তাহলে কি হবে, বেন্ডিং মুভমেন্ট কি ছিল, বেন্ডিং মুভমেন্ট ছিল ওয়াই এ কে স্কোয়ার, আর এর জায়গায় আমরা 1 লিখে দেবো, আর এর জায়গায় 1 আর ছিল, আর এর জায়গায় 1 লিখে দেবো। তাহলে কি হচ্ছে ওয়াই এ কে স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই এ কে স্কোয়ার, এটা হচ্ছে আপনার ফ্লেক্সারাল রিজিডিটি। এবার আমি এখান থেকে একটা জিনিস জানবো যে রেক্ট্যাঙ্গুলার বিম অফ ব্রেথ বি এবং ডেপথ ডি যদি হয়, একটা রেক্ট্যাঙ্গুলার বিম আছে, রেক্ট্যাঙ্গুলার বিম আছে যার ব্রেথ হচ্ছে বি, ডেপথ হচ্ছে টি, তাহলে তার ক্ষেত্রে এ কি হবে, এরিয়া কি হবে, টোটাল এরিয়া হচ্ছে বি ইন্টু ডি, হবে টোটাল এরিয়া। আর তার ক্ষেত্রে রেডিয়াস অফ জাইরেশন কে স্কোয়ার হবে হচ্ছে ডি স্কোয়ার বাই 12, ডি স্কোয়ার বাই 12, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কে স্কোয়ার ডি স্কোয়ার বাই 12। তাহলে এম কি হবে, এম হচ্ছে ওয়াই এ কে স্কোয়ার বাই আর, তাহলে কি হবে ওয়াই এ কি, এ হচ্ছে বিডি, কে স্কোয়ার হচ্ছে ডি স্কোয়ার বাই 12, ডি স্কোয়ার বাই 12, আর আর তো নিচে একটা ছিলই। তাহলে কি হলো ওয়াই বি ডি আর ডি স্কোয়ার ডি কিউব বাই 12 আর, এটা হচ্ছে এম। তাহলে হচ্ছে বেন্ডিং মুভমেন্ট অফ এ রেক্ট্যাঙ্গুলার বিম অফ ব্রেথ বি ডেপথ ডি, তার ক্ষেত্রে এরকম হয়ে যাবে। আর যদি সিলিন্ড্রিক্যাল হয়, যদি সিলিন্ড্রিক্যাল কোনো হয়, সিলিন্ড্রিক্যাল রড হয় অফ রেডিয়াস আর, তার ক্ষেত্রে কি হবে, এ কত হবে, তার ক্ষেত্রে এ হচ্ছে পাই আর স্কোয়ার, আর কে স্কোয়ার তার ক্ষেত্রে হবে হচ্ছে আর স্কোয়ার বাই 4 হবে, তার ক্ষেত্রে কে স্কোয়ার গেলো আর স্কোয়ার বাই 4 হবে। তখন তার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট কেমন হবে, এম হচ্ছে ওয়াই এ কে স্কোয়ার বাই আর হচ্ছে এক্সপ্রেশনটা। তাহলে ওয়াই হলো এর জায়গায় কী হবে পাই আর স্কোয়ার, কে এর জায়গায় কী হবে আর স্কোয়ার বাই 4, আর নিচে তো আর আছেই, তাহলে হচ্ছে ওয়াই পাই আর স্কোয়ার হচ্ছে r⁴ বাই 4r, এটা হচ্ছে এম। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা এরকম হবে। আমরা ক্যান্টিলিভার আগে যেটা এক্সপ্রেশন পড়লাম সেটা হচ্ছে যে দুই দিকেই যদি সাপোর্টেড হয়, দুই দিকেই সাপোর্টেড, মধ্যখানে ওয়েট চাপানো হয়েছে। এবার আমরা বলবো যে ক্যান্টিলিভার যদি এরকম হয় যে একটা রড যার একদিক ফিক্সড আছে আর একদিকে ওয়েট চাপানো হয়েছে, তাহলে এল লেন্থের হচ্ছে রড, আমার এখানে ওয়েট চাপানো হয়েছে ডাব্লু, তাহলে কী হয়েছে এরকমভাবে ও এরকম বেঁকে গেছে, তাহলে কতটা ডেভিয়েট করেছে, ডেল্টা অ্যামাউন্ট ডেভিয়েট করেছে। তাহলে টোটাল ডিপ্রেশন অফ দ্য ফ্রি এন্ড, এই টোটাল ডিপ্রেশন
আমি 1 নম্বর জিনিস জানবো হচ্ছে টোটাল ডিপ্রেশন অফ দ্য ফ্রি এন্ড, সেটা হচ্ছে ডেল্টা কত, ডেল্টা এই কতটা ফ্রি এন্ড ডিপ্রেসড করেছে সেটা হচ্ছে WL³ / 3y × I, 3y × I, যেখানে W হচ্ছে ওয়েট চাপানো হচ্ছে যেটা, L হচ্ছে কতটা লেন্থের ক্যান্টিলিভার, Y হচ্ছে ইয়ং মডুলাস অফ দ্য ক্যান্টিলিভার মানে রড যে মেটাল দিয়ে তৈরি, আর I হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রড, মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া I হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটাকে আমরা এভাবে লিখতে পারি, I = AK² লিখতে পারি। আমরা এর আগে জানলাম যে I = AK², এ হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য রড আর K হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে আমরা এটাকে লিখতে পারি WL³ / 3y × তাহলে কী হবে AK² হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যদি এরকম হয় যে রেক্ট্যাঙ্গুলার বিম হয়, যদি রেক্ট্যাঙ্গুলার বিম হয়, রেক্ট্যাঙ্গুলার বিম যার ব্রেথ হচ্ছে B আর ডেপথ হচ্ছে D, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা হবে BD আমরা একটু আগেই জানলাম, আর K² হবে D²/12 আমরা একটু আগেই জেনেছি, D²/12। তাহলে সেক্ষেত্রে ডিপ্রেশন কেমন হবে, ডেল্টা WL³ / 3y, এর জায়গায় হবে BD আর K² জায়গায় হবে D²/12। তাহলে কী হবে, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে কী হবে 4WL³ / YBD³, 4WL³ / YBD³, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে যদি এটা ক্যালকুলেট করা হয় তাহলে এরকম হবে। যদি এটা যদি কখন হয়, যদি এরকম মানে ক্যান্টিলিভারটা নিজের যদি ওয়েটকে নেগলেক্ট করা হয়, ধরুন ওর নিজের ওয়েট হচ্ছে স্মল w, ওর নিজের ওয়েট হচ্ছে স্মল w, এটা স্মল w যদি ওর ওয়েটটাকে ধরা হয় তখন কি হবে, তখন ডেল্টা হচ্ছে এরকম যে 4L³ 4W বাদ দিলাম 4L³ / YBD³ প্লাস W মানে ওয়েটটা প্লাস 3/8 × স্মল w, এটা হবে এক্সপ্রেশন। এটা কিন্তু কীভাবে এলো, এটা কিন্তু ডেরিভেশন আছে, কিন্তু আমাদের অত জেনে তার লাভ নেই, আমাদের ডেরিভেশনটা মনে রাখতে হবে যে 4L³ / YBD³, এটা এখানে কি এটা হচ্ছে যখন ওর নিজের ওয়েট স্মল w এটাকে নেগলেক্ট করা হচ্ছে, শুধুমাত্র ওয়েটটাকে ধরা হচ্ছে, কতটা ওজন চাপানো হয়েছে, কতটা এভাবে লোড চাপানো হয়েছে W, ক্যাপিটাল W। কিন্তু যদি ওর নিজের ওয়েটটাকে নেগলেক্ট করা না হয়, ধরা হয়, তাহলে এরকম হবে 4L³ / YBD³ এটুকু রাখলাম, আর ওই ডাব্লুটাকে ছেড়ে দিয়ে করলাম কি W রাখলাম প্লাস 3/8 × স্মল w, এটা হচ্ছে এক্সপ্রেশন। এবার রেক্ট্যাঙ্গুলার বিমের জায়গায় যদি এরকম থাকতো যে আপনার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ক্যান্টিলিভার অফ রেডিয়াস R, যদি এরকম হতো যে এটা সিলিন্ড্রিক্যাল ক্যান্টিলিভার অফ রেডিয়াস হচ্ছে R, তাহলে কি হবে, তখন আমাদের A হচ্ছে πr² আর K² হচ্ছে R²/4, এটা আমরা আগেই জেনেছি। তাহলে ডেল্টা A কি হবে, WL³ / 3y A K², এটা ছিল ফর্মুলা। তাহলে এখানে আমরা বসাবো WL³ / 3y, A হচ্ছে πr² আর K² হচ্ছে R²/4। এবার আমরা এখানে যদি ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে হবে হচ্ছে 4WL³ / 3y πr⁴। এবার যদি ওর নিজের ওয়েট স্মল w যদি ধরা হয় তাহলে কী হবে, W = 4L³ / 3y πr⁴ প্লাস ক্যাপিটাল W হচ্ছে লোড প্লাস 3/8 × স্মল w, মানে ওর নিজের ওয়েট, নিজের যেটা ওজন ওর। নম্বর পয়েন্ট জানবো 22 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা ওয়েট W of mass m be pulled down and then released, then the free end of a cantilever will up and down in SHM। মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ক্যান্টিলিভার
একদিক ফিক্সড আছে, অন্যদিকে এরকম ওয়েট চাপানো হয়েছে। ওয়েটটা হচ্ছে ডাব্লু, টোটাল ডাব্লু, এর ওজনটা। তাহলে এ কি, এর ওজন হচ্ছে, ওয়েটটা হচ্ছে ডাব্লু, আর মাস এম, এর মাসটা হচ্ছে এম। তার মানে এম ইন্টু জি হচ্ছে ডাব্লু, এর মাসটা হচ্ছে এম। এটা যদি এরকম করে তাহলে ফ্রি হ্যান্ডে করা হয়েছে, তাহলে ফ্রি হ্যান্ডটা কেমন হচ্ছে, এরকম হয়ে আছে। এবার এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, ওয়েটটাকে তুলে নেওয়া হয়, তাহলে কী হবে, এটা কী হবে, রিলিজ হবে। তার মানে এটা উপরে এরকম করে উপরে চলে যাবে, এরকম হয়ে যাবে, উপরে চলে যাবে, এরকম হয়ে এটা ভাইব্রেট করতে শুরু করবে। এটাকে যদি আমরা এরকম করে বেঁকে আছে এরকম, এবার আমি যদি লোডটাকে ছেড়ে দিই, লোডটাকে ছেড়ে দিলে কী হবে, এটা ভাইব্রেট হতে শুরু করবে, এটা উপরে উঠে যাবে, আবার নিচে নামবে গতির জন্য। তাহলে এটা হচ্ছে এসএইচএম শুরু করবে, এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন শুরু করবে। তাহলে আমরা কি দেখেছি, ডেল্টা দেখেছি, এই যে ডিপ্রেশনটা, এই ডেল্টাটা কত, সেটা হচ্ছে ডাব্লু এল কিউব বাই 3y ইন্টু আই, দেখেছি এটা। তাহলে এখান থেকে ডাব্লু কত, ওয়েট কত, ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে 3y বাই এল কিউব ইন্টু ডেল্টা। এখান থেকে ডাব্লু বের করা যায়, ডাব্লু ইজিক্যাল টু 3y ডেল্টা বাই এল কিউব। তাহলে ডেল্টা বেরিয়ে গেল। এবার আমরা ডেল্টাকে লিখতে পারি, এই এখান থেকে ওয়েট বেরিয়ে গেল। ওয়েট কি, এটা তো একটা ফোর্স। ওয়েট মানে কি, এখানে ফোর্স চাপানো হয়েছে, জি, এটা ফোর্স। তাহলে এই ফোর্সটাকে আমরা জানি কি, ফোর্স মানে হচ্ছে এম ইন্টু এ হয়। তার মানে ডাব্লিউ ইজিক্যাল টু কি, এম ইন্টু এ। এটা হচ্ছে অ্যাসিলারেশন অফ দ্য ওয়েট। তাহলে এই যে এটা যে এইভাবে হবে, এসএইচএম করবে, তাহলে এটা একটা অ্যাসিলারেশন থাকবে, ওই হচ্ছে অ্যাসিলারেশন। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এখান থেকে লিখবো যে এম এ ইজিক্যাল টু ডাব্লু পেলাম। তাহলে এম এ ইজিক্যাল টু ডাব্লু পেলাম, ডাব্লুটা আবার কি, এটা 3y বাই এল কিউব ইন্টু ডেল্টা, এটা পেয়েছি আগেই। এবার এখান থেকে তাহলে কি হলো, এম এ ইজিক্যাল টু এটা পেলাম, তার মানে এম এ ইজিক্যাল টু 3y এল কিউব ডেল্টা, এটা পেলাম। এখান থেকে আমরা এ বের করবো যে এ কত, তাহলে 3y এমটা এদিকে চলে আসবে নিচে, তাহলে এম এল কিউব আর ডেল্টাটা থাকলো উপরে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এ এম এল কিউব এগুলোকে যদি ফিক্সড ধরি, তাহলে এটা কি, এটা প্রপোর্শনাল টু ডেল্টা, এটা প্রপোর্শনাল, তাহলে এটুকু যদি ফিক্সড ধরি, কনস্ট্যান্ট ধরি, তাহলে এ প্রপোর্শনাল টু ডেল্টা ধরছি। তাহলে অ্যাসিলারেশন প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এটাই তো এসএইচএম। তাহলে কী পেলাম, অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাই হচ্ছে এর এসএইচএম এর যে অ্যাসিলারেশনটা যদি প্রপোর্শনাল টু মাইনাস এক্স এরকম হয় ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকে সিম্পল হারমোনিক মোশন বলে। তার মানে এটা হচ্ছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। এটা তাহলে প্রমাণিত হলো যে এটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে এরকম যদি রিলিজ করা হয়, তাহলে ও ভাইব্রেট করবে, এটা কেমন মোশন হবে, তাহলে সিম্পল হারমোনিক মোশন হবে। ওর টাইম পিরিয়ড কী হবে, প্রশ্ন আসতে পারে যে টাইম পিরিয়ড কেমন হবে। তাহলে টাইম পিরিয়ড টিটা হচ্ছে, আমরা জানি টাইম পিরিয়ড টি ইজিক্যাল টু 2π রুট ওভার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন। টি হচ্ছে 2π রুট ওভার ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলারেশন। তাহলে 2π রুট ওভার ডিসপ্লেসমেন্ট কি, ডেল্টা, আর অ্যাক্সিলারেশন কত, এ, অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তাহলে আমি এটা বসাবো, তাহলে টি ইজিক্যাল টু হচ্ছে 2π রুট ওভার ডেল্টা, এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে ডেল্টা থাকলো, আর এর ভ্যালুটা কত, এ হচ্ছে 3y ডেল্টা বাই এম এল কিউব। তাহলে এটা হবে 2π, ডেল্টা কেটে যাবে, এম এল কিউবটা উপরে উঠে গেল, তাহলে এম এল কিউব বাই 3y। তো এটা হচ্ছে টি। তাহলে টি এ কী পেলাম, 2π রুট ওভার এম এল কিউব বাই 3y। এটা হচ্ছে আপনার এ টাইম পিরিয়ড অফ দ্য ক্যান্টিলিভার, এটা পেলাম। এবার যদি এরকম হয় যে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারকে একটা টাউ টর্ক দিয়ে টুইস্ট করা হয়েছে, এটাকে টুইস্ট করা হয়েছে এভাবে, টাউ টর্ক দিয়ে টুইস্ট করা হয়েছে। তাহলে এবং টুইস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে কী হবে, এটা এরকমভাবে রোটেট করবে, এসএইচএম হবে এটা।
এটা যদি টুইস্ট করে, নিচেরটা এদিকটা ফিক্সড আছে এবং এদিকে টাউ টর্ক দিয়ে টুইস্ট করে একবার ঘুরিয়ে আবার ছেড়ে দেওয়া হলো, তাহলে কী হবে, এটা এটা এরকম এরকম হবে, এরকম এরকম হবে। তাহলে এটা কী হবে, টাইম পিরিয়ড, তখন টাইম পিরিয়ড টি কী হবে, 2π√I/, টাউটা হচ্ছে টর্ক এবং আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ছিল হচ্ছে ইয়ং মডুলাস। এই ছিল ইয়ং মডুলাস হচ্ছে ইলাস্টিসিটির উপরে এইগুলো হচ্ছিল পুরোটা। এগুলো পড়লেই আমার পুরো এটা কমপ্লিট হচ্ছে। তাই এরপরের ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদি কোনো বড় চ্যাপ্টার হয় তাহলে হয়তো ভেঙে ভেঙে করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি কিছু মডিফাই করতে হয়, কিছু সমস্যা হয় মডিফাই করতে হয়, বা যদি সাজেশন থাকে তাও জানাবেন। অলওয়েজ ওয়েলকাম আপনারা।